হ্যালো ক্লাস 11 স্টুডেন্ট, বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা প্রথমেই একটি কবিতা পড়ব। কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নাম ওরা কাজ করে। কবিতার প্রেক্ষিত বা কবিতা কবির পরিচিতি সম্পর্কে প্রথমে আমরা একটু আলোচনা করব। কবিতাটি আমরা পড়ব। তোমরা এই কবিতাটি ক্লাস 11-এর জন্য একটি বিশিষ্ট কবিতা বলা যেতে পারে। প্রথমেই কবি রবীন্দ্রনাথ বা বিশ্বকবি রবীন্দ্রনাথ তার লেখা এই কবিতার মধ্যে দিয়ে তিনি বিশ্বজনীনতার একটা চিত্রকে ধরার চেষ্টা করেছেন। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথের সম্পর্কে আমরা একটু আগে জানব। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ শুধু যে ঠাকুর পরিবারে জন্মেছিলেন সেটা নয়, ঠাকুর পরিবারের সঙ্গে তার একটা ওতপ্রোত সম্পর্ক স্থাপিত হয়েছিল। কারণ ঠাকুর পরিবারের যে পরিমণ্ডল, শিক্ষা সংস্কৃতির যে পরিমণ্ডল, তার ঠাকুর পরিবারের অন্যান্যদের যেমন প্রভাবিত করেছিল, তেমনই ছোট্ট রবি ঠাকুরকেও প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের চৌদ্দির মধ্যে বড় হতে থাকে এবং পরবর্তীকালে তিনি মাত্র 12 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। রবীন্দ্রনাথের প্রথম লেখা 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় অভিলাষ কবিতাটি। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। তার পরবর্তী সময় তিনি বিভিন্নভাবে তৎকালীন সমাজ ব্যবস্থা, মানব সমাজ সবার ওপরেই সব কিছু নিয়েই তিনি তার কবিতা, তার গল্প, তার উপন্যাসের যে ঝুলি তা ভরিয়েছেন এবং সেইখান থেকে তার প্রত্যেকটি লেখার মধ্যে দিয়ে একটা বিশ্বজনীনতা, মানব সমাজের যে ঐকান্তিক প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা সবকিছু চিত্রই ধরা পড়েছে। সেখানে কখনো এসছে মানুষের বিভিন্ন পরিস্থিতির কথা, কখনো এসছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা, কখনো এসছে ইংরেজ শাসিত ভারতবর্ষের স্বদেশিয়ানার কথা। এই বিভিন্ন প্রেক্ষাপটকে তিনি তার গল্পে, উপন্যাসে, প্রবন্ধে এবং কবিতায় একের পর এক তুলে ধরেছেন। তার লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে যেমন আমরা বলতে পারি মানসী, সোনার তরী, খেয়া, চিত্রা, পূরবী, বলাকা, চোখের বালি, শেষের কবিতা, গোড়া, অজস্র, মানে যা বলা যেতে পারে বলে শেষ করা যাবে না। এরকম তার লেখা এবং তার লেখার যে লেখালেখির যে মানে সংকলন, সেটা বলে শেষ করা যায় না। এবং রবীন্দ্রনাথ সত্যি একটা মহীরুহ এবং তার লেখা গীতাঞ্জলি কাব্য, যার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। এছাড়াও তিনি সারা বিশ্বে তিনি ঘুরে বেরিয়েছেন, সব জায়গা থেকে তিনি সম্মানিত হয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় যখন ঘুরেছেন সেখানকার ভ্রমণ সম্পর্কে তিনি ভ্রমণ ডায়েরি লিখেছেন। তিনি তার রবীন্দ্রনাথের লেখা গান আজও আমাদের মরমে আমাদেরকে ভালো লাগার জায়গাগুলোকে তৈরি করে। মানে রবীন্দ্রনাথ সম্পর্কে বলাটাই হচ্ছে একটা মানে বিশাল বড় একটা ব্যাপার। সেই রবীন্দ্রনাথের লেখা আজকের যে কবিতা, যেটার নাম ওরা কাজ করে, রবীন্দ্রনাথ যখন শেষ বয়সে শান্তিনিকেতনে রয়েছেন, একদম অসুস্থ, তিনি যখন ঘরে শুয়ে শুয়ে দূরের প্রকৃতিকে দেখছেন, পৃথিবীর রূপকে নতুন করে ভাবার চেষ্টা করছেন, তিনি মানব সমাজের কথা ভাবছেন, মানুষের কথা ভাবছেন, খেটে খাওয়ার শ্রমজীবী মানুষের কথা ভাবছেন। তিনি নতুন করে আবার নিজেকে আবিষ্কার করতে চাইছেন। আরোগ্য লাভের মধ্যে দিয়ে তিনি অসুস্থ, তার মধ্যে দিয়ে তিনি যখন আরোগ্য লাভ করছেন, তার পরে তিনি এই কবিতাটি লিখছেন
তো রবীন্দ্রনাথের এই যে রবীন্দ্রনাথের যে বিশ্ব চরাচরতা, রবীন্দ্রনাথের শুধু উপন্যাস বা কাব্য নয়, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, গান, রবীন্দ্রসঙ্গীত, মানে তার বিভিন্ন দিকে তিনি বহুদর্শী, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, এবং তাকে বলা হয় সত্যশিব সুন্দরের পূজারী। রবীন্দ্রনাথের সার্বিক যে অনুভূতি, সেই অনুভূতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বারংবার তার যে বিশেষতা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং রবীন্দ্রনাথের সেই অনুভূতির জায়গাটাই হচ্ছে এই কবিতা। এবং রবীন্দ্রনাথ যখন, ওই যে বললাম, যখন অসুস্থ ছিলেন, তারপর তিনি যখন সুস্থ হলেন, অর্থাৎ আরোগ্য লাভ করলেন, সেই আরোগ্য লাভের মধ্যে দিয়ে তিনি কিছু অনুধাবন করলেন যে বিশ্বজনীনতা শুধুমাত্র যান্ত্রিক নয়, বিশ্বজনীনতা হচ্ছে মানব সভ্যতাকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে, মানুষের কর্মকে কেন্দ্র করে। কারণ মানুষই কর্ম করে, একমাত্র কর্মের সঙ্গে মানুষের একটা অবিচ্ছেদ্য মিল রয়েছে। সেই মিলকেই রবি ঠাকুর দেখাতে চাইলেন এবং তিনি তার আরোগ্য উপন্যাস লিখলেন। এই আরোগ্য উপন্যাস লেখার মধ্যে দিয়ে তিনি তার সেই চিন্তা, তার সেই দার্শনিক ভাবনাকে তিনি প্রকাশ করার চেষ্টা করলেন। তারই একটা অংশ হচ্ছে এই ওরা কাজ করে কবিতাটি। আরোগ্য উপন্যাসের অন্তর্গত ওরা কাজ করে একটি কবিতা, এবং সেই কবিতার মধ্যে দিয়ে কবি সার্বিক মানব চেতনা, সার্বিক মানুষের জয়গান তিনি গাইলেন। তো এই রকম একজন কবি, যিনি বিশ্বজনীন ভাবে যাকে সবাই গ্রহণ করেছে, সেই কবি আমাদের এই বাংলাদেশে তিনি জন্মেছিলেন, পশ্চিমবঙ্গে, এবং পরবর্তীকালে তার লেখালেখি বিশ্বজনীন ভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইজ বলা যেতে পারে তার একটা খ্যাতি ছড়িয়ে পড়ে। এবং পরবর্তী সময় তিনি কিছু অসুস্থ হন এবং কিছুদিন রোগভোগের পর 1941 সালের 7ই আগস্ট, বাংলার তারিখটা খুব আমাদের কাছে প্রযোজ্য, সেটা হচ্ছে 22শে শ্রাবণ, তিনি তার মৃত্যু হয়। এবং আমরা এই ধরনের একটা মহিরুহকে হারাই। তো তার লেখা আজকের এই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা কবিতাটি একটু পাঠ করব, কবিতার ভেতরের অন্তর্নিহিত প্রত্যেকটা মানে আমরা আলোচনা করব এবং কবিতাটি পাঠ করে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা কবিতাটি এবার একটু পাঠ করব। ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর। অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে, কত কাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়ায়েছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে, অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখে সে তা কলো কলো রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভুলি, রক্ত মাখা অস্ত্র হাতে
যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। কবিতাটি আমরা পড়লাম। কবিতার আমরা প্রথমে একটু প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করব, যদিও আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব না। আজকে আমরা প্রথমে একটু কবিতার আঙ্গিককে একটু ছুঁয়ে এবং প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। কবি উপলব্ধি করছেন যে যখন তিনি ওই অসুস্থ, যখন তিনি শূন্য পানে অর্থাৎ প্রকৃতির দিকে তাকিয়ে আছেন, তার তিনি বারংবার পৃথিবীর মানুষের মানব সভ্যতার কথা, মানবতার কথা তিনি যখন ভাবছেন মনে মনে, এবং তিনি যেখানে মনে করছেন যে মানুষই সভ্যতার চালিকা শক্তি, মানুষ খেটে খাওয়া শ্রমজীবী যে সমস্ত মানুষ, তারাই কিন্তু সভ্যতার আদি চালিকা শক্তি, তারাই ধারক, তারাই বাহক। কারণ শ্রমজীবী মানুষই কিন্তু সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। সমাজের কিন্তু কোনো উচ্চ স্তরে কোনো শক্তি বা সমাজের ক্ষমতা সম্পন্ন কোনো কেউ সে কিন্তু সমাজের চালিকা শক্তি হতে পারে না। কবি বিশ্বাস করছেন, মনে প্রাণে বিশ্বাস করছেন, এবং কবি তার কবিতার মনন দিয়ে এই বিষয়টিকে অনুধাবিত করছেন মনে মনে, যে সভ্যতা, সমাজ, ওই শ্রমজীবী খেটে খাওয়া মানুষরাই তাকে চালনা করে, তারাই সমাজের পিলসুচ, তারাই সমাজকে ধরে থাকে, ধারক এবং বাহক। জয়দ্রথ কোনো প্রবল শক্তি কিন্তু সমাজকে গতিময়তা দিতে পারে না, কারণ জয়দ্রথ প্রবল শক্তি সমাজকে শুধু নিপীড়ন করতে আসে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে নিপীড়িত করতে আসে। তারা তাদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য বারংবার এই পৃথিবীতে এসেছে বা এই ভারতবর্ষের বুকে এসেছে। আমরা ভারতবর্ষের পূর্বতন ইতিহাস যদি আমরা দেখি কবির দৃষ্টিভঙ্গি দিয়ে, তাহলে সেখানে বিভিন্ন জাতি, কখনো মোগল, কখনো পাঠান, কখনো হুন, কখনো শক, বিভিন্ন জাতি এসেছে। তারা তাদের বিজয় রথের পতাকাকে উড়িয়েছে, তারা ভারতবর্ষের ভারতভূমে তাদের জয়দ্রথ প্রবল ক্ষমতার প্রতিপত্তিকে জাহির করেছে। কিন্তু তারা কেউই ইতিহাসে, তারা কিন্তু সবাই বিলীন হয়ে গেছে, তারা কিন্তু কেউ চিরকাল নিজেদেরকে প্রতিষ্ঠিত করে রাখতে পারেনি, বা কেউই চিরকাল মহাকালের চাকাকে স্তব্ধ করে দিতে পারেনি। সমাজ সভ্যতার ক্ষেত্রে সেই মহাকালের রথের চাকা যারা এগিয়ে নিয়ে গেছে বা যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই হচ্ছে সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে, তারা কর্ম করে, তারা এগিয়ে যায় এবং সভ্যতাও তাদের হাত ধরে এগিয়ে যায়। কবি এটাই বিশ্বাস করেছেন, কবি এটা বুঝেছেন, কবির মনে সেই বিষয়টি বারংবার উপস্থিত হয়েছে এবং সেই বিশ্বাস থেকে কবি এই কবিতাটি লিখেছেন। কবিতাটির প্রত্যেকটি মর্মে মর্মে কবি তার সেই বিশ্বাস, তার সেই যে ইচ্ছা এবং তিনি যা দেখেছেন সেই দার্শনিক যে চিন্তা ভাবনা, সেটাকে তিনি এখানে উল্লেখ করেছেন এবং তার মধ্যে দিয়ে কবিতাতে তিনি বারংবার ওই শ্রমজীবী মানুষের জয়গান গেয়েছেন। তাই কবিতার নামে তিনি ব্যবহার করেছেন ওরা কাজ করে। এই ওরাটা কোড আনকোড, ওরা হচ্ছে সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা প্রতি মুহূর্তে, প্রতি সময় সভ্যতার আদি লগ্ন থেকে যারা প্রতিনিয়ত খাটে, যারা প্রতিনিয়ত খেটে চলেছে, যারা শ্রম দিয়ে এই সমাজকে, সভ্যতাকে সুন্দর করার চেষ্টা করেছে, তাদের জয়গান গেয়েছেন কবি। তাই কবিতার প্রেক্ষাপট
সেই খেটে খাওয়া মানুষগুলিকে নিয়ে রচিত হয়েছে। কবিতার প্রেক্ষাপট রচিত হয়েছে সেই বন্দরে, নগরে, প্রান্তরে প্রতিনিয়ত যারা নিজেদের ঘাম ঝরিয়ে ঘর্মাক্ত হয়ে খেটে চলেছে, এক দেশ থেকে আর এক দেশে যাদের সেই খেটে খাটার জীবনী শক্তিকে যারা নিজেদের পাথেয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদেরকে নিয়ে এই কবিতার প্রেক্ষাপট রচিত হয়েছে। তাই কবিতার প্রেক্ষাপট ওই শ্রমজীবী মানুষকে সামনে রেখেই কবি রচনা করেছেন। এবং কবিতার বিষয়বস্তু এবং কবিতার প্রত্যেকটি ছত্র নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে আমরা কবিতার প্রেক্ষাপট কি, কবিতার নামকরণ কেন ওরা শব্দটি ইউজ হলো, এটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং কবি পরিচিতি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এর প্রত্যেকটি পংক্তি ধরে ধরে তার ব্যাখ্যা আমরা করব অবশ্যই। ধন্যবাদ।